বন্ধুরা, তো আজকে আমরা উদয়পুরে আছি। সকালবেলা উদয়পুর ভ্রমণ করেছি। এখন বিকেলবেলা আমরা চলে এসেছি সিটি প্যালেসে। তো সিটি প্যালেস থেকেই আমরা সূর্যাস্ত দেখছি। এখন পিছোলা লেকে সূর্যাস্ত হচ্ছে আমাদের পেছনে, আর সামনে সিটি প্যালেস। অসম্ভব মোহময়ী একটা সময়, সামনে জলমহল। তো দারুণ সূর্যাস্ত হচ্ছে। আর এখন সিটি প্যালেসটা প্রায় নির্জন, লোকজন একদমই কমে গেছে। তো এখান থেকে দারুণ লাগছে, এই সূর্যাস্তটা মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগ। আমি এখন আছি রাজস্থানে, উদয়পুর সিটি প্যালেস আজকে ঘুরে দেখব। উদয়পুর সিটি প্যালেস বা রাজমহল উদয়পুর শহরের একদমই মাঝখানে অবস্থিত একটি রাজপ্রাসাদ। এটি তৈরি হতে প্রায় 400 বছরেরও বেশি সময় লেগেছিল। মেবারের বহু রাজা এটি তৈরি করেছেন দীর্ঘ সময় ধরে। এর নির্মাণ শুরু হয়েছিল 1553 খ্রিস্টাব্দে মহারানা উদয় সিংয়ের সময় থেকে। চিতোরগড় থেকে তিনি রাজত্বকে এখানে স্থানান্তরিত করেন। পিছোলা লেকের পূর্ব তীরে এই প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এই প্রাসাদটির মালিক হলেন অরবিন্দ সিং মারওয়ার এবং বিশ্বরাজ সিং মারওয়ার। এর স্থাপত্যশৈলী হল রাজপুত স্থাপত্যশৈলী। এই প্রাসাদের মধ্যে রয়েছে জাগ মন্দির, জগদীশ মন্দির, মনসুন প্যালেস, নিমাচ মাতা মন্দির ইত্যাদি। এই রাজপ্রাসাদটি বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করতে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এর একদিকে পিছোলা লেক আর অন্য দুই দিকে ঘন জঙ্গল ও আরাবল্লী পাহাড়। এই যে পিছোলা লেকে তখন সূর্যাস্ত চলছে এবং এই পিছোলা লেক থেকে একটা অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। প্রাসাদের যে অংশটি প্রথম তৈরি হয়েছিল সেই অংশটির নাম ছিল রাই অঙ্গন। উদয় সিংহের মৃত্যুর পর 1572 সালে তার পুত্র মহারানা প্রতাপ সিংহ ক্ষমতায় আসেন এবং সেই সময়ই আমরা জানি বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ হয় এবং মহারানা প্রতাপ সিংহ সেই যুদ্ধে হেরে যান এবং তার পরবর্তী সময় তিনি স্থির করেন তিনি আর এই রাজপ্রাসাদে থাকবেন না, তিনি অরণ্যে থাকতেন এবং পাতার পাত্রে ভোজন করতেন আর পাতার বিছানায় ঘুমোতেন। তো এইভাবেই 1576 খ্রিস্টাব্দে আকবরের বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধের পর এই প্রাসাদ আর রাজার নিয়ন্ত্রণে থাকে না। মহারানা প্রতাপের মৃত্যুর পর অমর সিং এক আবার এই প্রাসাদটি নির্মাণের দায়িত্ব নেন এবং এই যে পিছোলা লেকের সূর্য অস্ত যাচ্ছে এবং জলমহলের চারপাশ থেকে বিভিন্ন বোট, স্পিড বোট এবং প্রচুর মানুষকে নিয়ে বড় বড় বোটগুলো যে ভেসে যাচ্ছে, এটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চতুর্দিকে আলোর রঙের ছড়াছড়ি আর সূর্যের আলো সমস্তটাই জলের উপর এসে রিফ্লেক্ট করেছে। অপূর্ব মোহময় একটা সূর্যাস্ত দেখলাম পিছোলা লেক থেকে। তো আমি সবাইকে রেকমেন্ড করব যে সিটি প্যালেস ঘুরতে আসলে বিকেলের দিকেই আসুন এবং এখান থেকে পিছোলা লেকের উপর এই সূর্যাস্তটা অবশ্যই দেখুন। সূর্য কি সুন্দর ধীরে ধীরে অস্ত যাচ্ছে আরাবল্লী পাহাড়ের পেছনে। এই উদয়পুরের প্রাসাদটি বারবার আক্রমণের শিকার হয়েছিল। 1761 খ্রিস্টাব্দে
মারাঠাদেরও একটা আক্রমণ হয় উদয়পুরে। এরপর 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত মারাঠাদের দখলে ছিল এই প্রাসাদ। 1818 খ্রিস্টাব্দে মহারানা ভীমসিংহ ইংরেজদের সঙ্গে হাত মেলান এবং ইংরেজরা তাকে আশ্বস্ত করেন যে এরপর থেকে ইংরেজরা এই প্যালেস রক্ষা করবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আমার পেছনেই হচ্ছে জলমহল। তো জলমহল ছিল এই উদয়পুরের রাজাদের বিলাসের একটা প্রধান জায়গা এবং এটা সারা বছরই প্রচণ্ড ঠান্ডা থাকতো জলমহল, যে কারণে জলমহলে গরমকালে রাজারা গিয়ে থাকতেন। আর সবচেয়ে বড় কথা, এই জলমহল এখন প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে, তাজ হোটেলস এটা নিয়ে নিয়েছে। তো এখানে প্রচুর জলমহলের হোটেলে থাকার ভাড়া প্রায় 50,000 টাকা পার ডে। তো তাছাড়াও সিটি প্যালেসের মধ্যেও থাকার ব্যবস্থা আছে। এখানেও তাজের হোটেল হয়ে গেছে। সিটি প্যালেসের প্রায় 75%ই তাজের হোটেল। তো সিটি প্যালেসেও ট্যুরিস্টরা আসছেন এবং ট্যুরিস্টরা থাকছেন। তো একটা দিন থাকাই যায়। সিটি প্যালেসেও একটা পুরো প্যাকেজ আছে, পুরো আপনাকে লাঞ্চ, ব্রেকফাস্ট, একটা পিছোলা লেকে বোট রাইড আর একটা ক্যান্ডেল লাইট ডিনার, তো সবটা নিয়েই এখানে একটা প্যাকেজ পাওয়া যায়। সেটাও ওরকম 15-12 হাজার কি 20 হাজার এরকম একটা রেটে থাকে। তো অসম্ভব সুন্দর জায়গা। আমরা বিকেলবেলা এসেছি, এখন সূর্যাস্ত হচ্ছে, দেখতে দুর্দান্ত লাগছে। এখান থেকে সূর্যাস্ত দেখতে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। এবং উদয়পুর আসলে প্রথমেই সিটি প্যালেসটা ঘুরে নেবেন। এটা আমরা ভুল করেছি, আমরা বিকেলবেলা সিটি প্যালেসে এসেছি, কিন্তু প্রথমেই সকালবেলা আসলে অনেকটা সময় ধরে আমরা সিটি প্যালেসটাকে এক্সপ্লোর করতে পারতাম। জায়গাটা অনেক বড়, অনেকটা সময় লাগছে দেখতে। তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যায়, তখন উদয়পুরের সাম্রাজ্যের রাজাদেরকে অনুরোধ করা হয় ভারতবর্ষের মধ্যে চলে আসার জন্য। এবং এরপর 1949 সালে উদয়পুরের সাম্রাজ্য এবং রাজপরিবার ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর থেকে মারওয়ার রাজারা তাদের রাজ আভিজাত্য হারায়, কিন্তু উদয়পুরের সিটি প্যালেসের স্বাধীনতা এখনো মেবারের রাজাদের হাতেই রয়েছে। আমার পেছনে পেছোলা লেকে এখন সূর্যাস্ত হচ্ছে। তো পিছোলা লেক মূলত এখানে উদয়পুরে যে 7টি লেক আছে তার মধ্যে একটি অন্যতম লেক। উদয়পুরের 7টি লেক মূলত 7 জন রাজার নাম অনুসারে রাখা হয়েছে, কিন্তু এই লেকটার নামই একমাত্র ব্যতিক্রম। এর নাম পিছোলা লেক। এই লেকটার নামও কোনো একটা রাজার নামেই রাখা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় যেহেতু সিটি প্যালেসের পেছনেই এই লেকটা, তো পিছুয়া লেক এই নাম থেকেই পরবর্তী সময় পিছুলা লেক এই নামটা হয়ে গিয়েছে। কিন্তু লেকটা ভারী সুন্দর, একদিকে সিটি প্যালেস আর আরেকদিকে পুরোটাই পাহাড়ের রেঞ্জ, তার মাঝখানে লেকটা আর তার মাঝখানে এই যে হচ্ছে জলমহল। সিটি প্যালেসের ভেতরে ঢোকার পরই প্রথমে একটা সুরম্য রেস্টুরেন্ট চোখে পড়ে। এই রেস্টুরেন্ট থেকে পিছোলা লেকের সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। তবে এখানে থাকতে হলে তবেই এই রেস্টুরেন্ট ব্যবহার করা যাবে। তারপরে আমরা চলে গেলাম প্যালেসের ভেতরের দিকে। এই প্যালেসের বেশিরভাগ অংশটাই এখন প্রাইভেট প্রপার্টি, তাজ হোটেলের আন্ডারে। ফলে তো ঘুরে দেখা যায় না পুরো প্যালেসটা। যেটুকু অংশে মিউজিয়াম, শুধু সেইটুকু অংশই দর্শকদের জন্য খোলা। আর এই যে এত বড় সম্পত্তি এবং বিরাট তাজ হোটেলের ব্যবসা, সেই
যে অর্থ, সেই অর্থ নিয়েও রাজপরিবারের মধ্যে ঝামেলার অন্ত নেই। 2024 সালের নভেম্বর মাসে এই প্যালেসেরই 2 উত্তরাধিকারী বিশ্বরাজ সিংহ মারওয়ার ও তার ছোট ভাই অরবিন্দ সিং মারওয়ারের মধ্যে একটা আইনি লড়াই সবার সামনে চলে আসে এবং বোঝা যায় রাজপরিবারের ভেতরে কিন্তু সম্পত্তি নিয়ে বেশ ভালোই দ্বন্দ্ব আছে। তো আমরা যখন সিটি প্যালেসে প্রবেশ করছি তখন প্রায় সন্ধে নেমে এসেছে। চতুর্দিকে পাখির কুজন আর দূরে মন্দির থেকে কীর্তন ও ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। তো আমরা সিটি প্যালেসের অনেকটাই ওপরে উঠে এসেছি। এই নিচের দিকে যেটা দেখা যাচ্ছে এটা রেস্তোরাঁ, আর এপাশে যেটা ফতে প্যালেস সেটা এখন প্রাইভেট প্রপার্টি হয়ে গিয়েছে। আর এই দিকটায় এখান থেকে জলমহল দেখা যাচ্ছে। এখান থেকে দুর্দান্ত লাগছে জলমহল, এত সুন্দর একটা ভিউ আসছে, অসাধারণ। সানসেট হয়ে গেছে, এখন হালকা আলো হালকা অন্ধকার এবং তার মধ্যে দূর থেকে রাজস্থানী গান, ইনস্ট্রুমেন্ট এগুলো ভেসে আসছে। আর চতুর্দিক থেকে পাখিরা এখন ঘরে ফিরছে, পাখিদের কলকাকলি, একটা আলো অন্ধকার কেল্লা, আর তার সঙ্গে একটা ঠান্ডা হাওয়া, সুমিষ্ট ঠান্ডা হাওয়া, সব মিলে একটা দুর্দান্ত পরিবেশ। হ্যাঁ, এই বিকেলটাই সিটি প্যালেসের জন্য এখন আমার মনে হচ্ছে বেস্ট, কারণ এই সময়টাই অসাধারণ লাগছে সিটি প্যালেস। চতুর্দিকে শুনতেই পাচ্ছেন পাখিদের কি অদ্ভুত কলকাকলি, আর আলো জ্বলে উঠছে প্যালেসের ভেতরে, দূরে মন্দির থেকে ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সবটা মিলেই একটা দুর্দান্ত সময় আমরা কাটাচ্ছি। উদয়পুর আসুন, সিটি প্যালেস ভ্রমণ করুন, আমাদের দেশের ইতিহাসটা জানা ভীষণ জরুরি। আর একটা কথা, এই সিটি প্যালেস অর্থাৎ এই উদয়পুরের রাজারা কখনোই কিন্তু মোগলদের বশবর্তী হয়নি, তারা চিরকালই স্বাধীন রাজা ছিল। ফলত এই সিটি প্যালেসের যে কারুকার্য সবটাই হিন্দু স্থাপত্য রীতি অনুযায়ী কারুকার্য, এখানে কোনো মিক্সড কালচার দেখতে পাওয়া যায় না। এবং এরা শৌর্যে বীর্যে রাজস্থানের সবচেয়ে সেরা, তাই এদের প্যালেসটাও অন্যান্য প্যালেস থেকে অনেক সুবৃহৎ এবং একদম অন্যরকম প্যালেস বাকি প্যালেসগুলো থেকে। তো একটা অসাধারণ অদ্ভুত সুন্দর জায়গা, পেছনে জলমহলটা যে কোনো জায়গা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা অবশ্যই অবশ্যই সন্ধ্যের দিকে আসুন এবং ভিজিট করুন। তো আমরা এখন এসেছি ফতে প্রকাশ প্যালেসের সামনে। তো এই যে ফতে প্রকাশ প্যালেস, কিন্তু এটা এখন প্রাইভেট প্রপার্টি, এখানে এন্ট্রি নেই। আর এই যে ভেতরের দিকে, এখানেও এটা হোটেলের প্রপার্টি, এখানেও প্রবেশ নেই, মেন গেটটা একেবারেই ঢোকা যাচ্ছে না। তো এই সাইড থেকে একটা শর্ট রাস্তা রয়েছে যেটা মিউজিয়ামে যাওয়ার জন্য। এই যে এই মিউজিয়ামে এটা দিয়েই প্রবেশ করতে হবে, এখান থেকে জগদীশ টেম্পল যেতে হবে। তো আমরা এই মূল দরজার পাশ থেকে এই ছোট গেট দিয়ে এবার ভেতরের দিকে যাব। সিটি প্যালেস প্রবেশ করতে হয় প্রথমে ত্রিপোলিয়া গেট দিয়ে। 3টি পোল দ্বারা নির্মিত গেট, তাই ত্রিপোলিয়া গেট। এখানে সুরজ গোখডা বা সূর্যের মুখ অবস্থিত। আসলে এই উদয়পুরের রাজারা যেহেতু সূর্য বংশের উপাসক, তাই এই সূর্যর মুখের সিম্বল রয়েছে গেটে। এরপর আসে ময়ূর চক, তারপরে দিলখুশ মহল, সূর্য চোপার ও শীষ মহল। কি অপূর্ব সুন্দর লাগছে রাতের বেলায় প্যালেসটা, একবার দেখুন। এখানেই মূলত রাজা বিচার কার্যের জন্য বসতেন। যেখানে সূর্যের মুখটি আঁকা রয়েছে ঠিক তার পাশেই
এই যে রাজার বসার জায়গা, আর সমস্ত প্রজারা নিচে এসে বসতেন এবং এখান থেকেই রাজা তার কোনো আদেশ অনুমতি দিতেন বা উৎসব অনুষ্ঠান পালন করতেন। এরপর রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলে রয়েছে একের পর এক মহল। যেমন একটা দিলখুশ মহল আছে, একটা ময়ূর মহল আছে, একটা শীষ মহল আছে। শীষ মহল পুরোটাই কাঁচ দ্বারা নির্মিত। তারপর আসে মতি মহল। এই মতি মহলেও মুক্তোর কারুকার্য রয়েছে। তারপর আসে কৃষ্ণ বিলাস, যা ভগবান শ্রীকৃষ্ণের নামে উৎসর্গিত। সত্যি বলতে কি, এত বড় প্রাসাদ ঘুরে দেখতে গেলে পুরো একটা দিন তাও কম পড়বে। আর ভারতবর্ষে যত রাজপ্রাসাদ দেখেছি, আমার মাইসোর প্যালেসের পর এই উদয়পুরের প্রাসাদটি, উদয়পুর প্যালেসটি সবচেয়ে সুন্দর আর সুবৃহৎ লেগেছে। এবং সন্ধ্যের আলো জ্বলে যাওয়ার পর চারপাশটা যেন আরো সুন্দর মোহময় হয়ে উঠেছে। তো আমরা সিটি প্যালেসের ভেতরে ঢুকে গেছি। এখানে চারপাশে বিল্ডিং, মাঝখানটা ফাঁকা একটা উঠোনের মতন। তো সেখানে একটা আইসক্রিমের কর্নার রয়েছে। তো সেখান থেকে একটা আইসক্রিম নেওয়া হয়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, একটা হাওয়া দিচ্ছে। আমরা বসে বসে এখন এখানে আইসক্রিম খাচ্ছি। সিটি প্যালেসের ভেতরে এরকম চারপাশটা সুন্দর করে সাজানো এবং রাজস্থানী আর্ট রয়েছে, বিভিন্ন রকমের ছবি তৈরি করা আছে। আর একটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে এখানে রাজাদের একটা লিস্ট তৈরি করে দেওয়া আছে যে পরপর পরপর কারা রাজা ছিলেন। তো প্রথমে মহারানা উদয় সিংহ, তারপরে মহারানা প্রতাপ সিংহ, তারপরে অমর সিংহ, মহারানা করণ সিংহ, এইভাবে পরপর পরপর কে কোন সময়ের রাজা ছিলেন এবং সেই সময়ের সময়কাল এবং সেই সময় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। তো এটা আমি দর্শকদের দেখাতে চাই। উদয়পুরের রাজত্ব শুরু করেছিলেন মহারানা উদয় সিং। তার নামেই শহরটির নাম উদয়পুর। এই যে নিচে ছবি করে দেওয়া আছে, সেই সময় এই রকম অবস্থা ছিল সিটি প্যালেস যেখানে, সেই জায়গাটির। তারপরে তিনি এই ছোট্ট একটি অংশ তৈরি করেছিলেন। তারপর মহারানা প্রতাপ সিং, যিনি হলদিঘাটের যুদ্ধ করেছিলেন এবং তিনি বিরাট বিক্রমশালী ছিলেন। উদয় সিংয়ের পুত্রই ছিলেন মহারানা প্রতাপ সিংহ। তো মহারানা প্রতাপ সিংহ মারা গেলে তারপরে রাজত্বে আসেন মহারানা অমর সিংহ ওয়ান। তার আমলেই অনেক বড় প্যালেস নির্মিত হন। তারপর মহারানা করণ সিংহ, তারপরে মহারানা জগৎ সিংহ ওয়ান। জগৎ সিংহের পর সেই রাজ সিংহ ওয়ান, যেই রাজসিংহের কথা আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে পাই। তিনি বেশ বৃদ্ধ অবস্থা পর্যন্ত রাজা ছিলেন এবং ছবি দেখলেও বোঝা যাচ্ছে ছবিটি তার বৃদ্ধ বয়সের আঁকা ছবি। তারপরে আসে মহারানা জয় সিংহ। তিনি 1680 থেকে 1698 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তার সময় এই লেক নির্মিত হয়েছিল এবং এই সময় প্রাসাদটি আরও বৃহৎ আকার ধারণ করে। তারপর মহারানা অমর সিংহ দুই, 1698 থেকে 1710, মহারানা সংগ্রাম সিংহ দুই, 1710 থেকে 1734। তারপর আবার মহারানা জগৎ সিংহ দুই। জগৎ সিংহের পর এবার মহারানা প্রতাপ সিংহ দ্বিতীয় আসেন এবং তারপরে আবার মহারানা রাজ সিংহ দ্বিতীয় আসেন। তারপর মহারানা অরি সিংহ, তারপর মহারানা হামির সিংহ দ্বিতীয় এবং তারপর মহারানা ভীম সিংহ। এই ভীম সিংহের সময়ই মারাঠা আক্রমণ হয়েছিল। তারপর মহারানা আবার জাওয়াত সিংহ, তারপর মহারানা সর্দার সিংহ, মহারানা স্বরূপ সিংহ 1842 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর মহারানা শম্ভু সিংহ
এবং তারপর মহারানা সজ্জন সিংহ এবং তারপর মহারানা ফতেহ সিংহ। এই ফতেসাগর লেক যার নামে 1884 থেকে 1930 দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন। তারপর মহারানা ভূপাল সিংহ 1930 থেকে 1955, আর শেষ মহারানা ভগবত সিং, যিনি 1984 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই সময় পর্যন্ত রাজাদের একটা দুর্দণ্ড প্রতাপ ধরে নেওয়া হয়। তারপরেও বংশানুক্রমিকভাবে এখনও রাজা প্রথা রয়েছে এবং উদয়পুর রাজবংশের সন্তানরাই পরপর রাজা হয়ে চলেছেন। তো এই যে প্রাসাদ, এই প্রাসাদে রয়েছে শম্ভু নিবাস এই রাজা শম্ভু সিংহের নামে, আর রয়েছে ভীম বিলাস রাজা ভীম সিংহের নামে, রয়েছে অমর বিলাস রাজা অমর সিংহের নামে। এখানে সুন্দর অপূর্ব বাগান রয়েছে বেশ কয়েকটি, এবং বাগানগুলো ওয়েল মেনটেন্ড। আর এখানকার সবচেয়ে বড় যে স্থাপত্যের অংশটি, তার নাম হচ্ছে বাড়ি মহল। আমরা এখন এই বাড়ি মহলেই আছি। আর বাকি দুটো ছোট ছোট প্যালেস, যাদের নাম ফতেহ প্রকাশ প্যালেস ও শিব নিবাস প্যালেস, এই দুটি প্যালেসেই বর্তমানে হেরিটেজ হোটেল রয়েছে। এই প্রাসাদে ঢুকতে প্রথমেই যে দরজা পড়ে তার নাম হচ্ছে বাড়ি পোল। এই বাড়ি পোল থেকেই বাড়ি মহলে প্রবেশ করতে হয়। এই বাড়ি মহলই প্রথম নির্মাণ হয়েছিল, সেটা প্রায় 1600 শতকে উদয় সিংহের হাত দিয়ে। তারপর আস্তে আস্তে একের পর এক প্রাসাদ ধীরে ধীরে বেড়েছে। এরপর আসে ত্রিপোলিয়া গেট, যেটা 1725 খ্রিস্টাব্দে নির্মিত। এছাড়াও এই প্যালেসে রয়েছে আরও বেশ কয়েকটা পোল, যেমন তোরান পোল। তোরান পোলের পাশে রয়েছে মানিকচক পোল। এই মানিকচক পোলে দুটো হাতি দাঁড় করিয়ে রাখা রয়েছে লড়াইরত অবস্থায়। আসলে এখানেই হাতির লড়াই হতো সেই সময়। রাজামশাই এই প্রাসাদের ওপর থেকে বসে সেই হাতির লড়াই দেখতেন, এবং এই যে হাতিগুলো খুব সুন্দর করে এখন তার স্থাপত্য সাজিয়ে রাখা রয়েছে। তো এই হাতির লড়াই যেখানে হতো তার পাশ থেকেই একটা রাস্তা রয়েছে প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার। এটা প্রাসাদের দক্ষিণ দিক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, এবং এখান থেকেই বেরিয়ে গেলে এর সামনেই রাজপ্রাসাদের বিরাট যে কুলদেবতার মন্দির, সেই মন্দির অর্থাৎ জগদীশ টেম্পল রয়েছে। তো এই দরবার হল তৈরি হয়েছিল 1909 সালে ফতেহ প্রকাশ প্যালেসের ভেতরেই, এবং এখানে একটা মিন্টো হল আছে। এবং ইতিহাস বলছে যে লর্ড মিন্টো, তিনি যখন এখানে এসে ভ্রমণ করেছিলেন, তখন লর্ড মিন্টোর জন্য স্পেশালি এই প্রাসাদটা নির্মাণ করেছিল উদয়পুরের রাজারা। তো সেইখান থেকেই এর নাম হয়ে গেছে মিন্টো হল বা মিন্টো প্যালেস। তো এই হচ্ছে পুরোটা উদয়পুর প্যালেস। আর যে অংশগুলো দেখাতে পারলাম না, সেগুলো এখন প্রাইভেট প্রপার্টি, সেই অংশগুলোতে সাধারণ দর্শকদের ঢুকতে দেয় না। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।